বন্ধুরা, একতরফার গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একতরফা কয়টি ঘরে করা হয়, কোন কোন নিয়মে করা হয় এবং কোন কোন ঘরে কি কি অন্তর্ভুক্ত হয় তার বেসিক ধারণা নিয়ে। আজকে আমি ওই নিয়মগুলোর অথবা ওই ঘরগুলোর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মূলধন নির্ণয়। আর এই মূলধন নির্ণয় করতে গেলে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেই মনে রাখা নিয়ে একটি উদাহরণ সহ আমি আপনাদেরকে আজকে আলোচনা করে দেখাবো, যাতে করে মূলধন নির্ণয়ে আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন আর না থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে জিনিসটি মনে রাখতে হবে, এটি যদিও আমরা সবাই জানি তবু মনে রাখা খুবই দরকার, সেটি হচ্ছে মোট সম্পদ মাইনাস মোট দায় ইকুয়াল টু মূলধন। অর্থাৎ আমাকে যদি মূলধন নির্ণয় করতে হয়, কোয়েশ্চেন থেকে সর্বপ্রথম আমাকে অবশ্যই সম্পদসমূহ এবং দায়সমূহকে চিহ্নিত করতে হবে। করার পর মোট সম্পদ অর্থাৎ সম্পদের যোগফল থেকে মোট দায় অর্থাৎ দায়ের যোগফল বিয়োগ করে যে ব্যালেন্সটি পাবো সেটাকে আমরা মূলধন বলবো। একতরফার মধ্যে আমরা জানি, গত ক্লাসে আমি বলেছিলাম যে এখানে দুটি মূলধনের কার্যকারিতা দেখা যায়, একটি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরেকটি হচ্ছে সমাপনী মূলধন। সেজন্য আমাকে প্রশ্ন থেকে প্রারম্ভিক মূলধনের জন্য প্রারম্ভিক সম্পদ ও দায়গুলোকে চিহ্নিত করতে হবে, সমাপনী মূলধনের জন্য সমাপনী সম্পদ এবং দায়গুলোকে চিহ্নিত করতে হবে। আমরা প্রথম শর্তটির অর্থাৎ প্রথম মনে রাখার শর্তটির আমরা একটু ব্যবহারিক দেখে থাকি। আমার এই একটি অঙ্ক, যেটা আমি নমুনা অঙ্ক বলবো, আসলে এর চেয়ে অনেক বড়ও হয়, কিন্তু বোঝার জন্য আমি বলবো এটাও এনাফ। আমি তাই আজকে বোঝার জন্য একটি নমুনা অঙ্ক তৈরি করেছি। আমরা একটু দেখি এখান থেকে এটির ব্যবহারটা আমরা কীভাবে করব। তার আগে আমাদের বলে রাখা উচিত যে মূলধন নির্ণয় বর্তমানে দুটি পদ্ধতিতে করা হয়। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, যেটা আমি করে দেখাচ্ছি, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পদ্ধতিটি। দ্বিতীয় যে পদ্ধতি আমরা যেটা সব অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আধুনিক পদ্ধতি বা বিবরণী পদ্ধতি। আমরা জানি বিবরণী পদ্ধতি দুটি দিক থাকে না, একটি দিকই থাকে উপরে এবং নিচে। তো সেক্ষেত্রে আমার আধুনিক পদ্ধতি নিয়ে আমরা গাণিতিক সমস্যা করার সময় আমি করে দেখাবো, যাতে করে আপনাদের সমস্যাটা না থাকে। আজকে বোঝার জন্য আমি সনাতন পদ্ধতি বলছি, তবুও আধুনিক পদ্ধতির ব্যাপারে খালি এতটুকুই বলবো, আধুনিক পদ্ধতি যেহেতু একটি পাশ থাকে তাই উপরে থাকে সম্পদসমূহ আর নিচে থাকে দায়সমূহ। এখন সনাতন পদ্ধতিতে আমি এগুলোর ব্যবহারটা দেখাচ্ছি। সনাতন পদ্ধতি যে ছকটি করব তার বাম পক্ষ হচ্ছে দায় ও মূলধন আর ডান পক্ষ হচ্ছে সম্পদ। আবারও বলছি, সনাতন পদ্ধতির ছকে বাম পক্ষ হচ্ছে দায় ও মূলধন, ডান পক্ষ হচ্ছে সম্পদ। ভুলেও এর বিপরীত কিন্তু করবেন না, কারণ এই ছকটিকে একটি নামে অন্তর্ভুক্ত করা হয়, যেটা আমরা গাণিতিক সমস্যার সময় করে দেখাবো। তবে নামটি হচ্ছে উদ্বৃত্ত অথবা বৈষয়িক বিবৃতি। উদ্বৃত্ত অথবা বৈষয়িক বিবৃতি, এটির সিস্টেমই হচ্ছে বাম সাইডে দায় ও মূলধন থাকবে, ডান সাইডে সম্পদগুলো থাকবে। যাই হোক, আমরা অঙ্কের ব্যবহারিকে আসি। আমরা এই অঙ্ক থেকে সর্বপ্রথম সম্পদ এবং দায়গুলোকে এখানে স্থানান্তর করছি। তার আগে আমাকে প্রশ্ন থেকে জানতে হবে কোনগুলো প্রারম্ভিক, কোনগুলো সমাপনী। এখানে দুটি সাল দেওয়া আছে, একটি হচ্ছে 2019 আরেকটি হচ্ছে 2018। এখান থেকে আমরা বুঝতে পারছি গত হচ্ছে 18 আর চলতি হচ্ছে 19। গতকে আমরা ধরবো প্রারম্ভিক আর চলতিকে আমরা ধরবো সমাপনী। তার মানে আমার প্রারম্ভিক হচ্ছে 2018 আর চলতি হচ্ছে অর্থাৎ সমাপনী হচ্ছে 2019। আর এই ছকের মধ্যে সর্বপ্রথম থাকবে প্রারম্ভিক অর্থাৎ 2018 তথ্যগুলো থাকবে, দেন সমাপনী তথ্য অর্থাৎ 2019 তথ্যগুলো থাকবে। এটা টাকার কলাম। তো এখন আমরা ট্রান্সফারটা দিয়ে থাকি। প্রথম হচ্ছে হাতে নগদ। হাতে নগদ আমার জন্য চলতি সম্পদ, তাই আমরা সম্পদের পাশে পাঠিয়ে দেব। হাতে নগদ প্রারম্ভিক তথ্য হচ্ছে 50,000 টাকা, সমাপনী তথ্য হচ্ছে 60,000 টাকা, তাই আমরা প্রারম্ভিকে লিখব 50,000 টাকা আর সমাপনীতে লিখব 60,000 টাকা। দেন এরপরে যেটি আছে সেটি হচ্ছে দেনাদার। দেনাদারও আমার জন্য চলতি সম্পদ, তাই আমরা দেনাদারও অন্তর্ভুক্ত করব সম্পদের পাশে। দেনাদার আমার জন্য প্রারম্ভিক হচ্ছে 3,000, সমাপনী হচ্ছে 5,000। 3,000 এবং 5,000। দেন আমরা দেখছি এরপর আছে পাওনাদার। পাওনাদার আমার জন্য চলতি দায়, তাই আমরা আবার দায়ের পাশে চলে আসব। পাওনাদার আমার প্রারম্ভিক হচ্ছে 2,000 টাকা, সমাপনী হচ্ছে 6,000 টাকা, তাই আমরা প্রারম্ভিকে লিখব 2,000 টাকা, সমাপনীতে লিখব আমরা 6,000 টাকা। দেন
10% ঋণ, 10% ঋণ হচ্ছে আমার জন্য দীর্ঘমেয়াদী দায়, তাই আমি দায়ের পাশে লিখব। তবে এক্ষেত্রে একটু কথা বলি, আমি দীর্ঘমেয়াদী চিনব কিভাবে? দীর্ঘমেয়াদী সম্পদ এবং দায় চেনার একটি সহজ পদ্ধতি হচ্ছে যে হিসাবগুলোর সাথে সুদ অথবা মুনাফা সম্পৃক্ততা থাকে, সুদ অথবা মুনাফার সম্পৃক্ততা থাকে যে জিনিসগুলোর সাথে, সেগুলোকে, যে হিসাবগুলোকে আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী। শুধু একটি বা দুটি, যেমন ব্যাংক হিসাব, আমরা জানি ব্যাংকের ক্ষেত্রে সুদ জড়িত থাকে, তাই সেটি ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে দেখা যায় আপনার এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। তবে ব্যাংকের ক্ষেত্রে যারা জানেন, আমরা জানি ব্যবসায়ীর ক্ষেত্রে যে ব্যাংক হিসাব আমরা নামটি দিই সেটা হচ্ছে চলতি হিসাব। অর্থাৎ ব্যাংক তিনটি হয়ে থাকে, চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী। স্থায়ী কিন্তু দীর্ঘমেয়াদী, আর আমরা জানি স্থায়ীর জন্য সুদ জড়িত থাকে, আর বাকি দুটির জন্য সুদটি ডিপেন্ড করে শর্ত মাফিক, তার আগে সুদ কিন্তু সম্পৃক্ততা থাকে না। তো যাই হোক, এগুলো আমরা ডিটেলস আলোচনা করব গাণিতিক সমস্যার ক্ষেত্রে। আমরা জাস্ট এতটুকু জেনে রাখি, সুদ সম্পৃক্ত হিসাবগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী, আর ঋণ আমার জন্য দায়, তাই দায়ের পাশে বসে যাচ্ছে। আর আমার প্রারম্ভিক ঋণ ছিল 40,000 টাকা, প্রারম্ভিক ঋণ ছিল 40,000 টাকা, সমাপনী ঋণ হচ্ছে 50,000 টাকা। দেন এরপর হচ্ছে 12% বিনিয়োগ। এই 12% বিনিয়োগ আমরা জানি বিনিয়োগের সাথে সুদ সম্পৃক্ত, তাই এটিও অবশ্যই আপনার জন্য হবে দীর্ঘমেয়াদী সম্পদ, কারণ বিনিয়োগ হচ্ছে আমার জন্য সম্পদ। বিনিয়োগ হচ্ছে আমার জন্য সম্পদ। প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে আমার জন্য 40,000 টাকা, সমাপনী বিনিয়োগ হচ্ছে আমার জন্য 30,000 টাকা। তার মানে প্রারম্ভিক 40,000, সমাপনী 30,000 টাকা। দেন এরপরে আসছে আসবাবপত্র, আমার জন্য সম্পদ, এটা হচ্ছে আমার জন্য স্থায়ী সম্পদ। আসবাবপত্র আমার জন্য স্থায়ী সম্পদ। এই ক্ষেত্রেও বলে দিই স্থায়ী সম্পদ কোনগুলো, যে সম্পদগুলোর সাথে অবচয় বা অবলোপ, অর্থাৎ যেগুলোর সাথে ক্ষয় জড়িত, ক্ষয় হলে অর্থাৎ যেটা ব্যবহার করার ধীরে ধীরে ক্ষয় লাভ করে, অর্থাৎ মূল্য হ্রাস পায়, সেগুলোকে আমরা স্থায়ী সম্পদ বলে থাকি। তাই সেক্ষেত্রে অবচয় এবং অবলোপন যদি থাকে কোনো সম্পদের সাথে, সেটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। আসবাবপত্র আমার জন্য স্থায়ী সম্পদ। আমার প্রারম্ভিক আসবাবপত্র হচ্ছে 10,000 টাকা, সমাপনী আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ 10,000 এবং 20,000। দেন যে জিনিসটি আছে সেটা হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিল আমার জন্য চলতি দায়, প্রদেয় বিল আমার জন্য চলতি দায়, প্রদেয় বিল আমার জন্য চলতি দায়। প্রদেয় বিল আছে প্রারম্ভিক 3,000, সমাপনীয় 3,000 টাকা, তাই আমি দোনো দিকেই 3,000 টাকা লিখে ফেলবো। এরপর আছে প্রাপ্য বিল, এটা আমার জন্য চলতি সম্পদ। প্রাপ্য বিল, প্রাপ্য বিল আমার সমাপনীতে আছে 6,000 টাকা, প্রারম্ভিকে আছে 6,000 টাকা, সমাপনীতে আছে 5,000 টাকা। প্রারম্ভিকে 6,000 টাকা আর সমাপনীতে আছে 5,000 টাকা। এরপর আছে আমার জন্য যন্ত্রপাতি, যন্ত্রপাতির সাথে অবচয় জড়িত, তাই অবশ্যই যন্ত্রপাতি আমার জন্য স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি আমার প্রারম্ভিকে আছে 25,000 টাকা, সমাপনীতে আছে 30,000 টাকা। 25 এবং 30,000 টাকা, 25 এবং 30,000 টাকা। এরপর হচ্ছে ঋণপত্র। আমরা জানি ঋণপত্রের সাথেও সুদ জড়িত, যদিও এখানে কোনো পার্সেন্টেজ নাই। বি কেয়ারফুল, পার্সেন্টেজ থাকলেই সেটা দীর্ঘমেয়াদী, কথাটা ভুল। পার্সেন্টেজ না থাকলেও আমি বারবার বলছি সুদ যদি সম্পৃক্ততা থাকে, আমরা জানি ঋণপত্রের সাথে অবশ্যই সুদের সম্পৃক্ততা রয়েছে, তাই এটা দীর্ঘমেয়াদী দায়, তাই এটা দীর্ঘমেয়াদী দায়। আর আমি বারবার বলছি সুদ সম্পৃক্ত দায় হবে এমন কোনো কথা নাই, সেটা সম্পদও হতে পারে, দায়ও হতে পারে। যদি সুদ সম্পৃক্ত হয় তাহলে সেটা দীর্ঘমেয়াদী। তো সেক্ষেত্রে ঋণপত্রের সাথে সুদ জড়িত, তাই এটা দীর্ঘমেয়াদী। আর ঋণপত্র যেহেতু আমার জন্য দায়, তাই এটা দীর্ঘমেয়াদী দায়। আর প্রারম্ভিক আমার ঋণপত্র হচ্ছে 30,000 টাকা আর সমাপনী হচ্ছে 40,000 টাকা। আমার আপাতত আমি শেষের লাইনটি পরবর্তী শর্তগুলোর জন্য লিখেছি, তাই আপাতত এটা থেকে নলেজ দেওয়ার দরকার নেই, কারণ খুব সামান্য একটা জিনিস বোঝার জন্য আমরা করছি আজকে। তো সেক্ষেত্রে আমরা দেখি আমাদের যদি সব ধরেন আমি প্রশ্নে সব কিছু ইনক্লুড করে ফেলেছি, এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আগে সম্পদের যোগফল করতে হবে, দেন দায়ী যোগফলটা সম্পদ থেকে বিয়োগ করতে হবে। তবে এক্ষেত্রে একটা রুলস ফলো করতে হবে। কি রুলস? আমাদের হিসাব বিজ্ঞানের যেটি দুটি পাশ থাকে, বাম পাশ এবং ডান পাশ থাকে, সেটির উভয় দিকে যোগফল সমান করতে হয়। তার মানে আমাকে অবশ্যই দোনো দিকে যোগফল সমান করতে হবে। আর এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সম্পদের যোগফল বেশি হবে। কেন? কারণ এদিকে আমার সম্পদ সবগুলোই আছে, এদিকে আমার একটি জিনিসের অনুপস্থিতি আছে, সেটি হচ্ছে কি? মূলধন।
তার মানে এখানে মূলধনের টাকা না আসা পর্যন্ত কখনো এটা সমান হতে পারে না। তাই আমরা আগে সম্পদের যোগফলটি করে ফেলবো। আমার প্রারম্ভিক আগে শেষ করব, দেন আমি সমাপনী শেষ করব। প্রারম্ভিক সম্পদের যোগফল আমরা করছি 50, 30, 53, 53, 40, 93, 93, 10, 1,03,000, আর 6 যোগ করলে 1,09,000, আর 25 যোগ করলে 1,34,000 টাকা। 1,34,000 টাকা। আমরা এদিকেও 1,34,000 লিখে ফেলবো, এদিকেও আমরা 1,34,000 লিখে ফেলবো। দেন আমাকে দায়ের যোগফলটি করে এটা থেকে বিয়োগ করতে হবে। আমার দায়ের যোগফল কত আসছে? 2 এবং 40 হচ্ছে 42, 42 আর 3 হচ্ছে 45, 45 আর 30 হচ্ছে 75। আর আমাদের যেহেতু এটা যোগফল 75, কিন্তু এখানে আছে 1,34,000, তার মানে একটা মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে। ওই গ্যাপটি হচ্ছে 59,000 টাকা। আপনারা ক্যালকুলেট করলে পাবেন। তো 59,000 টাকা করলে আমার যোগফলটি মিলছে। এই যে ব্যালেন্সটি, এই ব্যালেন্সটি হচ্ছে আমার জন্য মূলধন। এই ব্যালেন্সটি হচ্ছে আমার জন্য মূলধন। আমি এখানে শুধু মূলধন লিখবো, প্রারম্ভিক লিখবো না, বিকজ অফ আমার এখানের মধ্যে প্রারম্ভিক তথ্য আছে, সমাপনীয় তথ্য আছে। তার মানে এখানে যে মূলধনগুলো আসবে, একটি প্রারম্ভিক মূলধন হবে আর একটি সমাপনী মূলধন হবে। তাই আমি মূলধন হেডলাইন দিয়ে ব্রেকেটে প্রারম্ভিক ও সমাপনীটি উল্লেখ করে দিব। আমরা এখন প্রারম্ভিক মূলধন পেলাম, সেটা হচ্ছে 59,000 টাকা। সেমভাবে আমরা সমাপনীটিও বার করে দেখি। 60 এবং 5 হচ্ছে 65, 65 এবং 30 হচ্ছে 95, 95 আর 20 হচ্ছে 1,15,000, 1,15,000 আর 5 হচ্ছে 1,20,000, আর 30 হচ্ছে 1,50,000। অর্থাৎ উভয় দিকে 1,50,000 আমরা লিখে ফেলবো। উভয় দিকে আমরা 1,50,000 লিখে ফেলবো। এখানে আমরা দায়ের যোগফল দেখব কম রয়েছে। 6 এবং 50 হচ্ছে 56, 56 এবং 3 হচ্ছে আপনার 59, 59 আর 40 হচ্ছে 99। অর্থাৎ আমরা 99, আর এখানে আছে 1,50,000। তার মানে 1,50,000 থেকে 99 গেলে 51,000 টাকা। এটি হচ্ছে আমার জন্য সমাপনী মূলধন। এটি হচ্ছে আমার জন্য সমাপনী মূলধন। অর্থাৎ প্রারম্ভিক সম্পদের থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমরা সমাপনী মূলধন পাচ্ছি, প্রারম্ভিক মূলধন পাচ্ছি। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়ের যোগফল বিয়োগ করলে আমরা সমাপনী মূলধন পাচ্ছি। মেইন বেসিস হচ্ছে এটি যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার। অর্থাৎ অঙ্কটি হবে এভাবে। তবে তথ্যের ভিত্তিতে কিছু ডিফারেন্ট আসে, যেটি আমার দ্বিতীয় তথ্যতে বলা আছে। মূলত এই 3টি তথ্য মনে রাখলেই আপনারা মূলধন খুব সহজে নির্ণয় করতে পারবেন। দ্বিতীয় শর্তটি, প্রারম্ভিকে কোনো স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী সম্পদ বা দায় থাকলে, অর্থাৎ প্রারম্ভিক তথ্যে আমার দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোনো সম্পদ বা দায় থাকলে, কিন্তু তা যদি সমাপনীতে না থাকে, অর্থাৎ খেয়াল করুন, আমি এই প্রশ্ন থেকে সর্বপ্রথম দীর্ঘমেয়াদী এবং স্থায়ী দায় এবং সম্পদগুলোকে চিহ্নিত করছি। ঋণ আমার জন্য দীর্ঘমেয়াদী দায়, বিনিয়োগ আমার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, আসবাবপত্র আমার জন্য স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি আমার জন্য স্থায়ী সম্পদ, ঋণপত্র আমার জন্য দীর্ঘমেয়াদী দায়। এগুলো চিহ্নিত করার পর আমার এখানে বলা হয়েছে প্রারম্ভিকে যদি থাকে, সমাপনীতে যদি না থাকে। তার মানে দ্যাট মিনস আপনার ঋণ, সাপোজ ধরেন ঋণ আমার প্রারম্ভিক আছে 40,000 টাকা, কিন্তু সমাপনীতে কোনো টাকা দেওয়া হয়তো ছিল না। এটা আমি ধরে নিলাম ছিল না। এটা মানে হচ্ছে এটা প্রারম্ভিকে কোনো স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী সম্পদ বা দায় থাকলে, কিন্তু তা সমাপনীতে না থাকলে, অর্থাৎ সমাপনীতে নাই কিন্তু কোথায় আছে? প্রারম্ভিকে আছে। দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে ঠিক সেম। স্থায়ী সম্পদের ক্ষেত্রে প্রারম্ভিকে 10,000 আছে কিন্তু সমাপনীতে সেটা নাই। তাহলে আমরা কি করব? তাহলে তা অর্থের পরিমাণ সমান রেখে, অর্থাৎ ঋণ 40,000 টাকা 40,000 টাকা রেখে, আসবাবপত্র 10,000 টাকা 10,000 টাকা রেখে সমাপনীতে অন্তর্ভুক্ত করতে হবে। কোন সময়? মূলধন নির্ণয় করার সময়। যেমন ধরেন আমার এখানে আমি ঋণ এবং কি আসবাবপত্র মুছে দিয়েছি, অর্থাৎ আমার সমাপনীতে ঋণের টাকা দেওয়া ছিল না এবং আসবাবপত্রের টাকা দেওয়া ছিল না, সমাপনীতে এই 20,000 টাকা দেওয়া ছিল না। কিন্তু এগুলো যেহেতু স্থায়ী সম্পত্তি বা দীর্ঘমেয়াদী দায়, সেজন্য আমাকে টাকার পরিমাণ সমান রেখে, অর্থাৎ 40,000 টাকা 40,000 টাকা রেখেই সমাপনীতে বসিয়ে দিতে হবে। ঠিক আসবাবপত্র 10,000 টাকা 10,000 টাকা রেখেই সমাপনীতে বসিয়ে দিতে হবে। এরপর যোগফল করে পুনরায় আবার বার করতে হবে, কারণ এখানে কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমার এই লাইনটির অর্থ হচ্ছে, যদি কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী, সেটা সম্পদ হোক অথবা দায় হোক, প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে নেই, যেমন এটা প্রারম্ভিকে ছিল সমাপনীতে ছিল না,
তখন আমরা এটা অন্তর্ভুক্ত করার সময় প্রারম্ভিকে তো বরাবর বসাবো, সমাপনীত হুবহু অর্থাৎ 40,000 টাকায় বসিয়ে দিব মূলধন নির্ণয় করার সময়। এক্স্যাক্টলি সম্পদের ক্ষেত্র প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে নাই, কিন্তু এটা স্থায়ী সম্পদ হওয়াতে হুবহু একই টাকা আমি সমাপনীতে অন্তর্ভুক্ত করে দিব। এটি হচ্ছে আমার দ্বিতীয় শর্ত। তবে এই দ্বিতীয় শর্তের কিছু কিছু স্টুডেন্টের একটা কনফিউশন রয়ে যায়, যদি চলতি সম্পদ না থাকতো, যদি চলতি সম্পদ না থাকতো বা চলতি দায় না থাকতো তাহলে কি হতো? চলতি সম্পদ এবং চলতি দায়ের ক্ষেত্রে আপনার যদি না থাকে তাহলে আমি লিখব না, অর্থাৎ এটি শুধুমাত্র স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সম্পদ ও দায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আবারও বলছি, রুলসটি হচ্ছে যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে, যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে যদি না থাকে এবং সেগুলো যদি স্থায়ী বা দীর্ঘমেয়াদী হয়, যেমন ঋণ এবং আসবাবপত্রের ক্ষেত্রে বলেছিলাম, সেক্ষেত্রে আপনার যেহেতু প্রারম্ভিকে 40 ছিল, প্রারম্ভিকে 10 ছিল, হুবহু একই টাকা অর্থাৎ ঋণের ক্ষেত্রে 40,000 টাকা, আসবাবের ক্ষেত্রে 10,000 টাকা সমাপনীতে বসিয়ে দিব। এই যেমন আমি এখানে 40,000 টাকা এবং এখানেও 40,000 টাকা বসিয়ে দিয়েছি, যদিও বা এটা ছিল না, ঠিক এখানেও 10,000 টাকা এবং আমি সমাপনীতে হুবহু 10,000 টাকা বসিয়ে দিয়েছি। এটি শুধুমাত্র স্থায়ী এবং দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে। চলতির ক্ষেত্রে যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে তাও আমরা সেটা সমাপনীতে বসাবো না, থাকলে বসাবো, না থাকলে বসাবো না, সোজা কথায়। আর আরেকটি কোয়েশ্চেন, যদি সমাপনীতে আছে, সাপোজ আপনার এই টাকাটা সমাপনীতে আছে কিন্তু প্রারম্ভিকে নেই, সমাপনীতে আছে কিন্তু কোথায় নেই? প্রারম্ভিকে নেই, সেক্ষেত্রে প্রারম্ভিকের কোনো টাকা, সমাপনীর কোনো টাকা প্রারম্ভিকে আসবে না। অর্থাৎ প্রারম্ভিকে যে টাকাগুলো আছে সেই টাকাগুলোর বাইরে আমার কোনো এন্ট্রি দিতে হবে না। আবারও বলছি, প্রারম্ভিকে যে টাকাগুলো আছে সমাপনীতে যে টাকাগুলো থাকবে সেই টাকাগুলোকে কখনোই প্রারম্ভিকে আনবো না। অর্থাৎ প্রারম্ভিকের কোনো এন্ট্রি প্রশ্নের বাইরে অন্তর্ভুক্ত হবে না। প্রশ্নে প্রারম্ভিক বলতে যেগুলো দেওয়া আছে শুধু সেগুলোই বসবে। সমাপনীর ক্ষেত্রে যদি থাকে তাহলে বসবে, যদি না থাকে তাহলে দেখতে হবে সেটি স্থায়ী নাকি দীর্ঘমেয়াদী। যদি স্থায়ী এবং দীর্ঘমেয়াদী হয়, সেটা সম্পদ বা দায় হোক না কেন, হুবহু একই টাকা আমরা কোথায় অন্তর্ভুক্ত করে দিব? সমাপনীতে অন্তর্ভুক্ত করে দিব। যেমন ঋণের ক্ষেত্রে প্রারম্ভিকে 40,000 টাকা দেওয়া ছিল কিন্তু সমাপনীতে দেওয়া ছিল না, আমি তাই হুবহু টাকা সমাপনীতে বসিয়ে দিয়েছি। আসবাবপত্রের ক্ষেত্রে আমার প্রারম্ভিকে 10,000 টাকা দেওয়া ছিল, সমাপনীতে কোনো দেওয়া ছিল না, তাই আমি হুবহু 10,000 টাকা এখানে বসিয়ে দিয়েছি। আর চলতির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। চলতি সম্পদ এবং চলতি দায় কোথাও থাকলেও বসাবো না, কোথাও না থাকলেও বসাবো না। যদি প্রশ্নে থাকে বসাবো, না থাকলে বসাবো না। প্রশ্নে থাকলে বসাবো, না থাকলে বসাবো না। এটা হচ্ছে আমার সেকেন্ড শর্তের মনে রাখার বিষয়। দেন তৃতীয় শর্ত, পরবর্তীতে যদি কোনো স্থায়ী সম্পদ বা দায় বৃদ্ধি বা হ্রাস পায়। যেমন আমি এখানে একটি লাইন লিখেছি, একটু খেয়াল করে দেখেন আপনারা। ব্যক্তিগত অর্থ অর্থাৎ মালিকের অর্থ দিয়ে ব্যবসায়ের জন্য 20,000 টাকার একটি কম্পিউটার ক্রয়, নতুন একটি কম্পিউটার কিনেছে। প্রশ্ন হচ্ছে এটা কি চলতি? না। এটা কি দীর্ঘমেয়াদী? না। এটা কি স্থায়ী? হ্যাঁ। তার মানে এটা যেহেতু স্থায়ী, আমি এখানে স্পষ্টভাবে বলে দিয়েছি স্থায়ী সম্পদ বা দায় বৃদ্ধি পেলে, অর্থাৎ স্থায়ী কোনো কিছু যদি বৃদ্ধি পায়, যেমন এখন আমার কম্পিউটার বৃদ্ধি পেয়েছে যেটা স্থায়ী, সেটা কোথায় অন্তর্ভুক্ত করতে হবে? সমাপনীতে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ মূলধন নির্ণয় করার সময় এখানে কম্পিউটার, অনেকে এটা অফিস সরঞ্জাম লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কম্পিউটার এখন বর্তমানে খুব পপুলার একটা সম্পদ হওয়াতে এটিকে নির্দিষ্ট পরিমাণ একটি সম্পদে এখন রূপান্তর করা হয়। অনেকে শুধু কম্পিউটার হিসাব নামে একটা হিসাব খুলে থাকে, যেহেতু এটা অনেক ব্যবহৃত হয়। আর নয় অফিস সরঞ্জাম এটাকে ট্রান্সফার দিতে পারেন, এটা আপনাদের বিষয়, দুটোই রাইট। তো কম্পিউটার নাম দিয়ে আমি সমাপনীতে 20,000 টাকা উল্লেখ করে দিব মূলধন নির্ণয় করার সময়। তার মানে আমি 3টি শর্ত বলছি। ফার্স্ট শর্ত আমাকে মাথায় রাখতে হবে, সম্পদ মাইনাস মোট দায় ইকুয়াল টু মূলধন,
অর্থাৎ আমার পুরো প্রশ্ন থেকে সকল প্রকার সম্পদ, সকল প্রকার দায়গুলোকে চিহ্নিত করে আমাকে দায়ের পাশে দায়গুলো, সম্পদের পাশে সম্পদেরগুলো বসিয়ে পার্থক্যটি বার করে মূলধন নির্ণয় করতে হবে। আর প্রারম্ভিক থেকে প্রারম্ভিক মূলধন আসবে, সমাপনী থেকে সমাপনী মূলধন আসবে। সেকেন্ড, যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে, আবারও বলছি, যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে, সেই ক্ষেত্রে চলতি হলে কোনো সমস্যা নাই, যেটা আছে সেটাই বসাবো, যেটা নাই সেটা বসাবো না। কিন্তু দীর্ঘমেয়াদী বা স্থায়ীর ক্ষেত্রে যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে, তাহলে হুবহু একই টাকা, আবারও বলছি, হুবহু একই টাকা কোথায় অন্তর্ভুক্ত করে দিব? সমাপনীতে অন্তর্ভুক্ত করে দিব। থার্ড অপশন, আর প্রারম্ভিকের কোনো টাকা সমাপনীতে আসলো, সমাপনীর কোনো টাকা প্রারম্ভিকে আসবে না। অর্থাৎ প্রশ্নে প্রারম্ভিকে যে তথ্যগুলো দেওয়া আছে শুধুমাত্র সে তথ্যগুলোই বসবে, অন্যথায় কোনো রুলস ফলো করবে না। ফোর্থ, পরবর্তীতে যদি কোনো স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পায়, অর্থাৎ সমন্বয়ে বা কোনো একটা কারণে যদি আবার পুনরায় কোনো স্থায়ী সম্পদ আসে বা যায়, সেটা দায়ের ক্ষেত্র সেম, সেটা আমরা প্রারম্ভিকে আনবো না, শুধুমাত্র কোথায় আনবো? সমাপনীতে আনবো। কোন সময়? মূলধন নির্ণয় করার সময়। আশা করি এই তিনটা শর্ত যদি আপনি বুঝে থাকেন, তাহলে মূলধন নির্ণয় করতে আপনার কোনো সমস্যা হবে না, যদি আপনি সম্পদ এবং দায়গুলোকে চিহ্নিত করতে পারেন। আমরা জানি বর্তমান পরিস্থিতির কারণে আমরা অনেক কিছুতেই আসলে পিছিয়ে আছি আমাদের করোনাকালীন সময়ে। তাই আমি আপনাদেরকে সুস্থ থাকার দোয়া রেখে আমি আজকের মতন আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।